দেখো তো কেমন লজ্জা পাচ্ছে। অনিশ, একটু সাবধানে। হ্যাঁ, মেয়েটা কিন্তু খুব ভোলা ভালা। মাসি, আজকাল কোনো মেয়ে ভোলা ভালা হয় না। হ্যাঁ হ্যাঁ, তোকে দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, আর এমনিতেও আমাদের অনিশ দাদা কিন্তু ইনোসেন্ট নয়, এও কিন্তু জগৎ দেখেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফুলসজ্জার রাতের ব্যাপার তো একটু আলাদা হয়, একদম স্পেশাল। মুখ থেকে ঘোমটা সরিয়ে দাও। চলো ভাই, এবার এই লাভ বার্ডসদের একলা ছেড়ে দাও। দেখো তো বেচারা নিজেদের ঘরে যাওয়ার জন্য কতটা ব্যাকুল হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আসুন আসুন, সব প্রস্তুতি আপনাদের জন্যই। চলো অনিল, চলো। চলুন। প্রথমবার যখন আমাকে আমার বোন তোমার ব্যাপারে বলেছিল, তখন মনে হয়েছিল গিয়ে তোমার মাথা ফাটিয়ে দিই। কারণটা হলো আমার একটাই আদরের বোন, তো ফ্যামিলি আর কাস্ট সবকিছুই দেখতে হতো। কিন্তু আজকে আমরা একটা নতুন সম্পর্ক করতে যাচ্ছি। আজকে থেকে তুমি শুধু আমার বোনের বরই নও, আমার ভাইও। কনিষ্ক, থ্যাংক ইউ ব্রাদার। আরে কি হলো আমার বৌমার? আরে একটু আগে তো সব ঠিকই ছিল। গজল, ওখানে কেউ নেই গজল। হে ভগবান, রক্ত! অনিশকে নিয়ে যাচ্ছে। আরে কেউ তো নেই, সবাই তো এখানে। কার কথা বলছিস? আরে এখানে এত চেঁচামেচি কিসের? কেউ বলবে আমাকে যে এখানে কি হচ্ছে? কি হয়েছে? গজল, আরে এই রক্ত কিসের? গজল, আমার কথা শোনো। গজল, কি হচ্ছে? গজল, দাঁড়া। গজল, 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 হলো কি? ওরকম করছে কেন? পাগল হয়ে গেল নাকি? গজল, সামলাও নিজেকে। আমার চোখের সামনে অনিশকে মেরে ফেলেছে। অনিশ! অনিশ! আরে আরে, ও তো অজ্ঞান হয়ে গেল। কাপুর সাহেব, তাড়াতাড়ি ডক্টরকে ফোন করুন। আরে এত কিছু হয়ে গেল, আমরা অনিশ কই? আরে কেউ গিয়ে অনিশকে দেখো ঠিক আছে কিনা। অনিশ, অনিশ, আমার সোনা, তোর কি হলো রে? অনিশ, তোর কি হয়েছে আমার বাবা? যমরাজ আমার অনিশকে অনেক দূরে নিয়ে গেছে আজকে। গজল কাপুর তার বয়ানে বলছেন যে ওনার স্বামীকে হত্যা যমরাজ করেছে। জোববাবু, মিস্টার কে.ডি. পাঠক, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। জোববাবু কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আর ওনাকে তো আপনি ভালো করে চেনেনি। অফকোর্স। কেমন আছেন মীরা দেবী?
ফাইন। জবাবু আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। কি ব্যাপার পাঠক বাবু, কোথাও আপনি আবার আমাকেই ক্রস এক্সামিন করতে চাইছেন না তো? না, এরকম কোনো ব্যাপার না। ওই আপনার ক্লায়েন্ট রয়েছে না, গজল কাপুর, তার কেসের বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চাইছি। কি বলবো বলুন তো, শি ইজ আ ম্যাড ওম্যান, পুরো পাগল। কতবার বলেছি যে এই যমরাজ টমরাজ সম্পর্কে কথা বলা আপনি বন্ধ করুন, কিন্তু উনি তো কিছুতেই আমার কথা শোনেন অর্থাৎ না। উনি ওনার দাবিতে অটুট রয়েছেন, এটা জেনেও যে এরকমটা বললে ওনার কেসেরই ক্ষতি হতে পারে। রেডিকুলাস ইজন্ট ইট? বারবার এটাই বলে যাচ্ছে যে ওর স্বামীর প্রাণ যমদূত নিয়েছে, সমস্ত প্রমাণ ওর বিরুদ্ধে। ঘরের মধ্যে ও আর ওর স্বামী ছাড়া আর কেউই ছিল না। তো ওনার এই বিচিত্র ব্যবহারের আপনার কি মনে হয় কি কারণ হতে পারে মীরা দেবী? হয়তো ওই মেয়েটা পাগল, তা না হলে শাস্তির হাত থেকে বাঁচতে চাইছে। যেটাই হোক, আমি ওকে শাস্তি দিয়েই ছাড়বো। টেক ইট ইজি ম্যাডাম প্রসিকিউটর, টেক ইট ইজি। আমার তো মনে হচ্ছে আপনি পারলে ওকে এখনই এই সময়ে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন, কিন্তু যতক্ষণ সুধাংশু যোগ আছে সেটা সে হতে দেবে না। না জববাবু, আমি চাই যে নির্দোষ ওই মেয়েটা, ওকে আদালতে নির্দোষ প্রমাণ করা উচিত। কেমন হয় এই কেসটা যদি আপনি আমায় দিয়ে দেন? মজা করছো কেডি? মীরা মীরা, জাস্ট আ সেকেন্ড। ভেরি ইন্টারেস্টিং থট, কিন্তু পাঠক বাবু, আমি আপনার ওপর এই দয়াটা কেন করব? গুড কোয়েশ্চেন। ওয়াই আই পাটেল কেস? ওয়াই আই পাটিল কেস? মেম্বার অফ পার্লামেন্ট, ইলেকশনের আগে অপোজিশন এমপির হত্যা। আই মিন, এটা তো ফ্রন্ট পেজের কেস। এটা শুধু কেসই নয়, আমার নামও। ঠিক আছে পাঠক বাবু, ইফ ইউ ইনসিস্ট, থ্যাংক ইউ। কিন্তু এই কেসটা আপনি জিততে পারবেন না। আপনি তো জানেন জববাবু, আদালতে জয় সবসময় সত্যেরই হয়ে থাকে। মীরা দেবী, ব্যাড চয়েস দিস কেস। চলো। গজল কাপুর কেস? স্যার, এটা তো ওই কেসটাই হ্যাঁ স্যার, যেটা এটা তো ওই কেসটাই যেটা আমরা টিভিতে দেখছিলাম। হত্যাকারী যমরাজ। স্যার, যমরাজ এসে কাউকে খুন করবেন, এটা মানা মুশকিলের ব্যাপার। অনেক কিছুই এরকম থাকে যেগুলো মেনে নেওয়া খুবই মুশকিল হয়, কিন্তু মেনে নিতে হয়, কেননা সমস্ত কেসের পেছনে কোনো না কোনো সত্যি থাকে। তোমরা দুজন একটা কাজ করো, একটা টাইম লাইন বানাও, কে কে ওখানে কোন সময় এসেছে, কোন সময় বেরিয়েছে, সবকিছু। এতজন লোক, প্রত্যেকের আলাদা আলাদা গল্প। যখন এত ধুমধাম করে বিয়েটা হয়েছে, কারো না কারোর মোবাইল ফোনে তো সেই ভিডিওটা থাকবেই, তাদের ভিডিও, ওই বিয়ের ভিডিও, আর বাকি সব কিছু। কোনো কিছু যেন হাতছাড়া না হয়। অফকোর্স স্যার। ডক্টর সিং, আপনি একটা প্রাইভেট হসপিটাল চালান, আর কাপুর ফ্যামিলির সঙ্গে বহুদিনের সম্পর্ক। ইনফ্যাক্ট আমি আর আমার স্ত্রী ওই দিন অনিশের ওয়েডিং সেরিমনিতে গিয়েছিলাম। তো আপনি আদালতকে পরিষ্কার ভাষায় বলুন যে ওই দিন রাতে কি হয়েছে। আমরা সবে বাড়িতে ফিরেছি আর শুতেই যাচ্ছিলাম, তখন কাপুরবাবুর ফোন এলো আর উনি বললেন যে ইমার্জেন্সি আছে, আর তাই আমি তাড়াতাড়ি ওনার বাড়িতে পৌঁছাই। ডাক্তারবাবু দেখুন না অনিশের কি হয়েছে। হ্যাঁ, এখন দেখছি। ডাক্তারবাবু দেখুন না আমার অনিশকে, আমরা তো শেষ হয়ে গেলাম। অনিশের বডি দেখে আপনার কিছু আনইউজুয়াল মনে হয়েছে? অনিশের বডি দেখে এইরকম মনে হচ্ছিল যে ও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে আর যে কোনো সময় উঠে দাঁড়াতে পারে। কিন্তু অনিশ মারা গিয়েছিল, রাইট? ডক্টর সিং, আপনি আদালতকে পরিষ্কার ভাষায় বলুন যে মেডিকেল টার্ম অনুযায়ী অনিশ মারা গিয়েছিল নাকি বেঁচে ছিল। ডক্টর সিং, ওকে তো কোনোভাবেই জীবিত বলা যেত না। ইয়োর উইটনেস প্লিজ। ডাক্তারবাবু, যখন অভিযোগ পক্ষের মহোদয় আপনাকে প্রশ্ন করছিলেন যে অনিশ বেঁচে ছিল নাকি মৃত, সেই প্রশ্নটার উত্তর দিতে আপনি একটু সংকোচ করছিলেন, কেন এরকমটা? স্যার, ওটা অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম ছিল যে কি এমন হতে পারে যে আবার বলতে আপনি সংকোচ করছেন? আই অবজেক্ট ইয়োর অনার। যখন ডক্টর সিং আদালতকে বলেই দিয়েছে যে অনিশ মারা গিয়েছিল, তাহলে মিস্টার পাঠক কেন অকারণ প্রশ্ন করছে? ইওর অনার, বিরোধী পক্ষের সাক্ষী স্বয়ং
বারবার এই ঘটনাকে অসাধারণ বলে আখ্যা দিচ্ছেন। জানার চেষ্টা করছি আমি যে অন্ততপক্ষে কি ছিল। ওভার রুলড। ডক্টর সিং, জবাব দিন। ইওর অনার, মেডিকেল সায়েন্সে 1000টার মধ্যে এরকম একটা কেস আসে যেখানে কোনো আঘাতের কারণবশত রোগী কোমাতে চলে যায়, আর তার হার্টবিট এতটা পরিমাণে কমে যায় যে মানে ওটা রিভাইভ করা বা তাকে অনুভব করা খড়ের মধ্যে সূচ খোঁজার মতো হয়। না, দয়া করে এটা বলে দিন এই আদালতকে যে আপনি কি অনিশ কাপুর বাবুর অবস্থা দেখে, তার পরিস্থিতি দেখে তাকে ওই মৃত্যুর সার্টিফিকেট দিয়েছিলেন, ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন? একদমই না। ইয়োর অনার, ডক্টর সিং কাপুর ফ্যামিলির সাথে বহুদিন ধরে যুক্ত আছেন। যদি এরকম অবস্থায় উনি একটু ইমোশনাল হয়ে যায় তো অবাক হওয়ার কি আছে? মেডিকেল এক্সামিনাররা এই ডেথ সার্টিফিকেট দিয়েছে। না, আমার অনিশ বেঁচে আছে, মরেনি ও। ও শুধু একটা গভীর নিদ্রায় শুয়ে আছে। ব্যাস একবার যমরাজ ওর আত্মাকে ফেরত পাঠিয়ে দিলে না, তখন তখন দেখবে কেমন ভাবে আমার অনিশ উঠে দাঁড়িয়ে পড়ে। ও ও ও মরেনি, ও বেঁচে আছে। অর্ডার, অর্ডার। মিস্টার পাঠক, আপনার ক্লায়েন্টকে শান্ত থাকতে বলুন। ক্ষমা চেয়ে নিচ্ছি অনার। গজল দেবী, একটু শান্ত হন আপনি। এই আদালত অনিশ কাপুরের ডেথ সার্টিফিকেট গ্রহণ করছে আর এই কেসটাকে এগিয়ে নিয়ে যাবার আদেশ দিচ্ছে। মিস্টার কাপুর, আমি আপনার বাকি আত্মীয় স্বজনদের কাছ থেকে তো বয়ান নিয়েই নিয়েছি। এখন আপনি এই কোর্টকে পরিষ্কার ভাষায় বলুন যে ঠিক ওই রাতে কি হয়েছিল। বেডরুমের ভেতর আমার ছেলে আর আমার বৌমা ছিল, আর দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। তখন হঠাৎ আমার কিছু আত্মীয় স্বজনের গলার আওয়াজ আমি নিচ থেকে শুনতে পেলাম। আমি যখন নিচে এলাম তখন আমি দেখলাম যে আমার বৌমার হাতের মধ্যে আমার ছেলের রক্ত লেগে আছে। সত্যি অবাক হওয়ার কথা। মিস্টার কাপুর, আপনি বলতে পারেন যে ওই দিন আপনার ছেলের বউ কিরকম ব্যবহার করছিল, মানে হাব ভাব কিরকম করছিল? পাগলের মতো এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল আর অনবরত বিড়বিড় করছিল, ওকে তোমরা ধরো, ওকে তোমরা আটকাও। একটা অদ্ভুত দৃশ্য, একটা মেয়ে রাত্রেবেলা একা একা রাস্তা দিয়ে দৌড়ে চলে যাচ্ছে আর ওর পেছনে আমার আত্মীয় স্বজনেরা। এখন আপনি ভেবে দেখুন, যদি রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে ওর দাদা তো আমারই গলা টিপে ধরতো না। মিস্টার কাপুর, আপনি এটা বলুন যে আপনার ছেলের বউ দৌড়াচ্ছিল। আই অবজেক্ট ইউর অনার। গজল দেবীর ওই ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার কোনো রকম উদ্দেশ্য ছিল না। উনি শুধুমাত্র নিজের স্বামীর মৃত্যুর কারণে দুঃখিত ছিলেন, একটা শোকের মধ্যে ছিলেন ইউর অনার। অবজেকশন ওভার রুলড। ইয়োর উইটনেস প্লিজ। কাপুর বাবু, এই কঠিন পরিস্থিতি থেকে, যে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তার জন্য আমি মর্মাহত। এই আপনার সুপুত্র আর গজলের মধ্যে প্রেম বিবাহ হয়েছিল, লাভ ম্যারেজ? আগে হ্যাঁ, আসলে গজল আমাদের নয়, অন্য একটা কাস্টে বিলং করে। তো আপনি আর আপনার পরিবার কি এই বিয়েকে আপনারা আশীর্বাদ দিয়েছিলেন নাকি বিরুদ্ধে ছিলেন এই বিয়ের? দেখুন, প্রথম তো আমি এই বিয়েতে খুব একটা রাজি ছিলাম না, কিন্তু আপনি তো জানেনই যে একমাত্র ছেলের আনন্দের জন্য মা বাবা কী না করতে পারে। আমি দেখলাম যে যদি এই মেয়েটি আমাদের বাড়ির বউ হওয়ার থাকে তাহলে হোক, কিন্তু আমাদের সমস্ত আনন্দ শেষ হয়ে গেল। ওনার যেই ভাই রয়েছেন কনিষ্ক বাবু, ওনার সঙ্গে কোনো মতবিরোধ? একদম না, আমি ওনার সাথে কেন ঝগড়া করতে যাব? না, এটা তো আপনিই জানেন, কেননা ইউর অনার, ওনার মোবাইল ফোন থেকে পাঠানো কিছু বার্তা আপনি আপনার স্ত্রীকে বলেছিলেন যে আপনি
কনিষ্ককে ডাকছেন আপনার কাছে, আর তারপর আপনি এই মেসেজ পাঠিয়েছিলেন, এই বার্তা পাঠিয়েছিলেন আপনার স্ত্রীকে যে কনিষ্ক ডিলারশিপ দিতে মানা করে দিয়েছে। আসলে নিজের পরিচয়টা দেখিয়ে দিল ও। আমার একটা আশঙ্কা ছিল কাপুরবাবু, যে অনেকটা এরকম হয়েছিল। আমি মেনে নিচ্ছি যে সেদিন রাতে ফ্যামিলি ডিসকাশন হয়েছিল বিয়ের অনুষ্ঠানের ব্যাপার, তাই ঘরে কথাবার্তা তো চলতেই থাকে, তাই না? কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে আপনি এসব কথা কেন ঘাঁটছেন। হ্যাঁ, আমি আমার ছেলেকে হারিয়েছি আর আপনি আমাকেই এত প্রশ্ন করছেন। আপনাকে এটাও জিজ্ঞেস করতে চাইবো যে আপনি কি সেদিন রাতে কনিষ্ককে এইটা বলেছিলেন যে আপনার ছেলে অনিশের বিয়ে আপনারই জাতের মধ্যে বা আপনারই সম্প্রদায়ের মধ্যে হতো, তো ওর লাভ হতো এই বিয়ে থেকে, বিশেষ করে আর্থিক রূপে বা কোনো নতুন বিজনেস? দেখুন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে অনিশের মেয়ের অভাব ছিল না, ওর জন্য অনেক সম্বন্ধ আসতো। অনেক সম্পর্কের মধ্যে আপনার বন্ধু সাইগল বাবুর মেয়ে সাক্ষী সাইগল কি হবে? আর যদি ওই বিয়েটা হয়ে যেত তো সাইগল বাবুর পুরো সম্পত্তি, তার ব্যবসা অনিশের হয়ে যেত। আর কোথাও আপনি এটা ভাবলেন যে গজল আর অনিশের বিবাহের পর কনিষ্ক আর গজলের পরিবারকে আপনার এই ক্ষতি পূরণ করতে হবে কি? ইওর অনার, ডিফেন্সের তরফ থেকে কেসটা ঠিক কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না। ইওর অনার, আমি প্রসিকিউটর মহোদয়কে এটা স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের এই ভারতবর্ষে পণ প্রথা অবৈধ। ওভাররুলড। উত্তর দিন মিস্টার কাপুর। এসব আপনি কি বলছেন? আমাদের পরিবারে এই সমস্ত কথাবার্তা হয় না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি আমার পরিবারের বিরুদ্ধে পণ নেবার অভিযোগ করছেন। না 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 কাপুরবাবু, এই পণ তো অনেক রকমের হয়ে থাকে। আপনি কি কনিষ্ক বাবুকে এটা কখনো বলেননি যে যদি উনি ওনার ওই 2 হুইলারের ডিলারশিপ আপনার নামে যদি না করে দেন তো আপনি আপনার পুত্রবধূ অর্থাৎ গজলের জীবনটা নষ্ট করে দেবেন? হোয়াট ননসেন্স! আমি কখনো এরকম কিছু বলিনি। না, এটাও তো হতে পারে যে আপনি কনিষ্কর সঙ্গে ঝগড়া করার পর আপনি রেগে গেলেন আর আপনি ঢুকলেন অনিশের ঘরে, আর আপনি গজলকে ধাক্কা মেরে ঘরের থেকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করেন। আপনার ছেলে আপনাকে সেদিন আটকান, আর সেই রাগের বশবর্তী হয়ে আপনি আপনার ছেলের উপর আক্রমণ করেন। আই অবজেক্ট ইওর অনার, এটা প্রমাণ হয়ে গেছে যে গজল আর অনিশের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ইওর অনার, অভিযোগ পক্ষের উকিল কিন্তু ঠিক কথাই বলছেন, কিন্তু উনি শুধুমাত্র এটুকুই বললেন যে এই দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, যেটা ছিল। ইনি এটা কিন্তু বলেননি যে ওই ঘরেরই একটা জানালা সেটা খোলা ছিল। ইওর অনার, আর বিশেষভাবে এখানে মনোযোগ দেওয়ার একটা বিষয় রয়েছে ইওর অনার, যে অনিশ আর গজলের ঘরের ওই জানলাটা ওই বাংলোর পিছন দিকে রয়েছে। অর্থাৎ ওই জানালা দিয়ে যদি কেউ যাতায়াত করে তাহলে কারণ মনোযোগ সেই দিকে কখনোই যাবে না। মিস্টার পাঠক, আমরা দরজা আর জানলা ছেড়ে কি এগোতে পারি? হ্যাঁ, এগোচ্ছি। এই কেসে তো আমি এগিয়ে যাচ্ছি। ইওর অনার, এই অবস্থায় আমি এই আদালতকে এটা বলতে চাইবো যে অভিযোগ পক্ষের মহোদয়া ওই ঘরের খোলা জানলার বিষয়টা লুকিয়ে রেখে এই আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। আমি পাবলিক প্রসিকিউটরের কাছে জানতে চাইছি যে ডিফেন্সের দলিলের সঙ্গে উনি কি সহমত? আমি মিস্টার পাঠকের কথা সহমত করছি, কিন্তু মিস্টার কাপুরের বয়সের দিকে একবার খেয়াল করে দেখুন। হার্টের প্রবলেম ও আর্থারাইটিসের জন্য ওনার পক্ষে জানলা দিয়ে লাফানো তো অসম্ভব। মিস্টার পাঠক, আপনি কি কোনো প্রশ্ন করতে চান? ইওর অনার, এই সময় মিস্টার কাপুরকে কিছু জিজ্ঞেস করতে চাইবো না, ওনার স্ত্রী শ্রীমতী কাপুরকে জিজ্ঞেস করতে চাইবো, আপনি যদি অনুমতি দেন তো। অনুমতি দিলাম। মিসেস কাপুর, একমাত্র ছেলে আপনার, তো এটা স্পষ্ট যে তার বিবাহ নিয়ে বেশ কিছু স্বপ্ন নিশ্চয়ই দেখেছেন আপনি। ইয়েস স্যার, প্রত্যেক বাবা মার মতো আমরাও আমাদের ছেলের জন্য অনেক স্বপ্ন দেখেছিলাম। তার সঙ্গে ওই বিয়েতে পাওয়া কিছু পণ। হে ভগবান,
এসব কি কথা বলছেন আপনি? ভেবে তো ছিলেন আপনি ওই পণ নেওয়ার ব্যাপারে। একে তো আমরা আমাদের ছেলেকে হারিয়েছি, আর তার উপর লোকের কাছ থেকে এই মেয়েটার জন্য কত কথাই যে শুনতে হচ্ছে। তাছাড়াও আপনি গজল আর ওর এই পরিবারের ব্যাপারে তো বিরোধিতা করেছিলেন। বিশেষ সখ্যতা ছিল না আপনার গজলের সঙ্গে। কিসের টান? হ্যাঁ, যেই মেয়েটা বিয়ের রাতেই নিজের স্বামীকে খুন করে ফেলে, তার উপর কিসের টান, কিসের ভালোবাসা? না দেখুন, আপনি আপনার ছেলেকে হারিয়েছেন, এই বিষয়ের দুঃখ তো রয়েছে আমাদের মিসেস কাপুর, কিন্তু এটাও সত্যি যে যেরকমটা আপনি এইমাত্র বললেন যে আপনি দুজনকে আশীর্বাদ করেছিলেন, সেরকমটা নয় না। আপনি তো প্রথম থেকে এই বিয়ের বিরুদ্ধে ছিলেন, তাই না? একদম। আমি কেন চাইবো যে আমার হীরের টুকরো ছেলে এরকম মেয়ের পাল্লায় পড়ুক? আপনি চাইছিলেন না যে এই বিয়েটা হোক, কেননা যদি আপনার মতো এই কাপুর পরিবারের মতো একটা উচ্চ ব্যবসায়িক পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপিত হতো, তো সব রকম ভাবেই ব্যবসায়িক, আর্থিক সব রকম ভাবে লাভ হতো আপনার, হতো না? টাকা পয়সায় সব কিছু নয়। বিয়ের অনুষ্ঠানে পরিবারের সম্মান আর আত্মীয়রা খুশি হলো কিনা দেখা হয়। আমরা তো শুধু ভালো আর সংসারী মেয়ে চেয়েছিলাম, এরকম পাগল মেয়ে না। এটা বলুন যে সেই রাত সব শেষে সবাই চলে যাওয়ার পর আপনি গিয়েছিলেন অনিশ আর গজলের ঘরে? স্যার, আমি তো দুধ নিয়ে গেছিলাম, আর যদি আমি জানতাম যে ও আমার ছেলেকে খুন করে দেবে, তাহলে আমি ওকে ওখানেই শেষ করে দিতাম। মিসেস কাপুর, আমি শুধুমাত্র এই সম্ভাবনার কথাই জানতে চাইছিলাম যে যখন কনিষ্কবাবু ওই টু হুইলারের ডিলারশিপ আপনাদেরকে দিতে মানা করে দিয়েছিল, আপনি তো রেগে গিয়েছিলেন বোধহয়। আপনি গিয়েছিলেন হয়তো বেচারি গজলের উপর আক্রমণ করতে, আর এটা সম্ভব যে অনিশ তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেছিল, হয়তো আপনি হাত তুলে ফেলেছিলেন, হয়তো অনিশের লেগেছিল হয়তো। আশ্চর্য তো, এখনো তো আমার চোখে জলও শোকোয়নি, আর আপনি আমারই ছেলের খুনের জন্য আমাকেই অভিযুক্ত করছেন। আমি পাগল ছিলাম যে আপনার কাছে সহমর্মিতা আশা করেছিলাম। কিছু দেখাতে চাইবো আপনাকে মিসেস কাপুর। আমার কাছে এখানে একটা রিপোর্ট রয়েছে যেটা আমি আপনাকে দেখাতে চাইবো। অনিশের চাইল্ড স্পেশালিস্ট, যেটা অনুযায়ী আপনি ছোটবেলাতেও অনিশের ওপর মাঝে মধ্যেই হাত তুলতেন। অবজেকশন, ইওর অনার। মানলাম অনিশ কাপুরের মা ছোটবেলায় মারতো, তো এখন কেন পুরনো কথা টেনে নিয়ে আসছে? অবজেকশন ওভাররুলড। ইওর অনার, আমি শুধুমাত্র এটা স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করছি যে হাত ওঠানোর ক্ষমতা তো ওনার মধ্যে ছিলই ছোটবেলাতেও, আর সম্ভবত এখনো। কি যদি বাচ্চারা কথা না মানে, না শোনে, তাহলে দুটো থাপ্পড় লাগিয়ে দিলে তাতে কোনো দোষ হয় না, তাতেই ছেলেপুলে ভালো মানুষ হয়। আগে না 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 না, এটাকে প্রতিপালন বলে না, শিশু নিগ্রহ বলা হয়, চাইল্ড অ্যাবিউজ। প্রতিপালন করার নাম নিয়ে নিজের বাচ্চার উপর হাত তোলা, এটা অবৈধ আর খারাপও। আচ্ছা, তাহলে এবার আপনি আমাকে শেখাবেন যে বাচ্চা কাচ্চা কিভাবে মানুষ করতে হয়? না, আমি আপনাকে এটা বলতে চাইছি না যে বাচ্চাকে কিভাবে প্রতিপালন করতে হয়। আমি শুধুমাত্র এটা বলছি যে অনিশের ওপর হাত ওঠানোর ক্ষমতা তো আপনার আগে থেকেই ছিল, আপনি হামেশাই সেটা করতেন। আর এটা সম্ভব যে অনিশ যখন তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করছিল, তখন হয়তো আপনি হাতটা তুলে ফেললেন। মা, এসব আপনি তাহলে আমাকে কি তুই বলছেন? এখন আমার সঙ্গে তর্ক করবি না? আমার বলার মানে এটা ছিল না, আপনি আমাকে ভুল বুঝছেন। তাহলে বলে দে তোর কথার মানেটা কি? হ্যাঁ, মা, আপনি ছাড়ো না মা, এখন তো বিয়ে হয়ে গেছে। এই পাগলি মেয়েটার তো কথা বলারও সহবত ছিল না। গৃহপ্রবেশের সময় আমার উপর চোখ তুলে তাকাচ্ছিল আর বলছিল আমি মিসেস কাপুর, আর তার উপর আমার কানের দুলটা ডায়মন্ডের ছিল, চুরি করে নিল। আর আমার মনে হলো যে ওর গালে জোরে দুটো থাপ্পড় লাগিয়ে দিই, কিন্তু আমি তেমনটা করিনি। ইওর অনার,
মিসেস কাপুরের পরিবারের সবার এটাই বক্তব্য যে মিসেস কাপুর কখনো গজলের ওপর হাত ওঠায়নি। আপনি আদালতকে এটা বলুন যে মিসেস কাপুর যখন গজলের হাতে দুধের গ্লাস দিয়েছিল তারপরে কি হয়েছে? দরজা তো গজলই খুলেছিল যখন ও ঘর থেকে একদম পাগলের মতন চিৎকার করে বেরোলো আর রাস্তায় চলে গেল। আর আপনিও সেখান থেকে জমদূতকে বেরোতে দেখেছিলেন? ঘরের বাইরে তো এই পাগলিটাই বেরিয়েছিল। ইয়োর উইটনেস প্লিজ। উজ্জয়িনী, কত বছর ধরে আপনি চেনেন অনিশকে? প্রায় 18 বছর ধরে। আমরা দুজন চাইল্ডহুড ফ্রেন্ড ছিলাম। তো এই বড় হতে হতে এই বন্ধুত্ব হয়তো বেড়ে গিয়েছিল, পরিবর্তিত হয়ে গিয়েছিল প্রেমে। কি? হ্যাঁ, আপনি কি বলছেন? না আমি এটা বলছি যে যেরকম ভাবে আপনি বড় হলেন, আপনার এই বন্ধুত্ব প্রেমে পরিণত হলো, আপনি ভালোবাসতেন অনিশকে, এটা কি ঠিক কথা নয়? অফ কোর্স নট। মিথ্যে এগুলো। অনেকটা এরকমই বেশ কিছু এরকম চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে। ইওর অনার, এগুলো সেই চিঠির বেশ কিছু ফটোকপি যেগুলো যেই প্রেমপত্রগুলো এই উজ্জয়িনী দেবী অনিশবাবুকে লিখেছিলেন। এগুলোর মধ্যে পরিষ্কার লেখা রয়েছে ইওর অনার, আপনি দেখতে পারেন, যদি আমি তোমার না হতে পারি তো অন্য কেউ তোমার হতে পারবে না। তোমার ভালোবাসায় আমি অনেক দূর পর্যন্ত যেতে পারি, হত্যা পর্যন্ত করতে পারি। ওই সময় কলেজে ছিলাম আর ওটা একটা মুহূর্ত ছিল আমার জীবনের, ব্যাস, আর কিছু না। না, এটা তো আপনি নিজে বলছেন। আমি যতদূর জানি এই যে প্রথম প্রেম হয় না উজ্জয়িনী, এগুলো খুবই পরিষ্কার, এগুলো খুবই কোমল, এই শিশির বিন্দুর মতো হয়, রেশ এগুলোর যায় না। কোথায় অনিশ আর কোথায় এ গজল? যেন বাদরের গলায় মুক্তোর মালা। মিলন, অনুমতি দিলাম। জজ সাহেব, ফরেন্সিক ল্যাব থেকে এখনই আমার কাছে এই রিপোর্টটা এসেছে। যদি ডিফেন্স এই রিপোর্ট ভালো করে দেখে নিতে চান তাহলে সময়ের জন্য আর্জি করতে আগে পারেন। হ্যাঁ ইওর অনার, আমি এগুলোকে পরীক্ষা করে দেখতে চাইবো, কিন্তু তার আগে আমি ওনাকে শেষবারের মতো জিজ্ঞেস করতে চাইবো, এই যে যখন বাইরে জলসা চলছিল, এই নাচ গান এই সমস্ত চলছিল, আপনি উঠে কোথাও একটা গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? রান্নাঘরে ওই ছুরিটা আনতে? আমি ছুরি নিতে কেন যাব? আমার কি কোনো সবজি কাটার ছিল? ইয়োর অনার, ডিফেন্স যা আন্দাজ করছে সেরকম কিছুই ঘটেনি। আমি সেটা এভিডেন্সের সাথে প্রমাণ করতে পারি। সাস্টেইনড মিস্টার পাঠক। ইওর অনার, আমি উৎসুক এটা দেখার জন্য যে প্রসিকিউটর মহোদয়া কি ধরনের প্রমাণ এখানে পেশ করবেন। থ্যাংক ইউ জজ সাহেব। আমি মিস্টার যোগেশকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। যখন বাড়ির সবাই আনন্দ ফুর্তি করছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি আবার কোথায় থাকবো, সবার সঙ্গেই গান বাজনা করতেই ব্যস্ত ছিলাম। জজ সাহেব, আমি একটা ভিডিও রেকর্ডিং দেখানোর অনুমতি চাইছি। অনুমতি দিলাম। এই ফুটেজটা একটু মন দিয়ে দেখুন। আমি রেস্ট রুমে গেছিলাম, সেটাও কি অপরাধ? না, কোনো দোষের নয়, কিন্তু আমি এটা জানতে চাইছিলাম আপনি একা গিয়েছিলেন। ম্যাডাম, আমি রেস্ট রুমে গেছিলাম, কোনো ফিল্ম দেখতে যাইনি যে কাউকে নিয়ে যেতে হবে আমার সঙ্গে। একটু ভেবে কথাটা বলুন। আপনি কি ওখানে একা গিয়েছিলেন? আপনি উজ্জয়িনীকে সাথে নিয়ে যাননি তো? এতে আমার কি বলার আছে? ওরও হয়তো রেস্টরুমে যাওয়ার দরকার ছিল। শিবাঙ্গীর সাথে এই নামটা জানেন আপনি? হ্যাঁ, আমার বন্ধু। বন্ধু না বন্ধু ছিল? কারণ গত 2 বছর ধরে তো আপনি ওর সাথে দেখাই করেননি। কেন? আমি বলছি, মিস্টার যোগেশের বিরুদ্ধে রেজিস্টারিং এর অর্ডার আছে জজ সাহেব। কিছু বছর আগে উনি শিবাঙ্গীর সাথে, যে নাকি একজন হার্টের রোগী, তার সাথে একটা জঘন্য মজা করেছিল।
ঘটনাটা এতটাই গড়িয়েছিল যে শিবাঙ্গীর বাবা পুলিশের কাছে রিপোর্ট লিখেছিল যোগেশের বিরুদ্ধে, আর তার জন্য যোগেশের বিরুদ্ধে রিস্ট্রেনিং এর অর্ডার জারি করা হয়। গত 2 বছর ধরে যে যোগেশ শহরের একজন নামী সাইকোলজিস্ট ডক্টর রহুজার কাছে নিজের চিকিৎসা করাচ্ছেন। জজ সাহেব, আমি কোর্টকে এটাও জানাতে চাইছি মিস্টার যোগেশকে ওনার বোর্ডিং স্কুল থেকে বার করে দেওয়া হয়, ওনার কলেজ থেকে ওনাকে এক্সপেল করা হয়। না প্রসিকিউটর মহোদয়, আমি বুঝতে পারছি না এটা কি কি বলতে চাইছেন আপনি। যোগেশ ভুতুরে সিনেমা, টিভি ও সিরিয়াল এসব থেকে প্রভাবিত হয়ে লোকেদের ভয় দেখানোর জন্য ওইসব ভুতুরে চরিত্রের পোশাক পরা শুরু করে। শুনে তো এটা কোনো বড় অপরাধ বলে মনে হয় না জজ সাহেব, কিন্তু কেউ যদি আসল চাকু ছুরি নিয়ে মানুষের ঘরে ঢুকে যায় তো যে কেউ ভয় পেয়ে যেতে পারে। এটাও জুবিনাইল ডেলিকুয়েন্সির একটা অংশ জজ সাহেব। ওই রাতেও যোগেশ আর উজ্জয়িনী জানালার পাশে আলাদা আলাদা উদ্দেশ্যে গিয়েছিল, কিন্তু যখন দুজন দুজনকে দেখে তখন ওদের পায়ের মাটি সরে যায়। কিন্তু জানলা দিয়ে ঢোকা বা বেরোনোর কোনো ঘটনা ঘটেনি জজ সাহেব। এজন্য প্রসিকিউশন আপনাকে জানালার ব্যাপারে জানানো জরুরি মনে করেননি। আমার মনে হয় উজ্জয়িনী আর যোগেশের অনিশের এই মৃত্যুর সাথে দূর দূর অবধি কোনো সম্পর্ক নেই। কি নাম বললেন আপনি? আগে যোগেশ। যোগেশ, এটা কি ধরনের রোগ? এটা নিজের পছন্দের কিছু ভয় দেখানো পাত্রপাত্রীর চরিত্রদের জামা কাপড় পরে গিয়ে ভয় দেখান আপনি। কিন্তু আমি কাউকে কখনো ক্ষতি করার চেষ্টা করিনি, আমি তো শুধু ভয় পাওয়াতে চেয়েছিলাম। এটা কি সত্যি যে এই ঘটনাটা ঘটেছিল আর আপনার প্রতিবেশী তিনি পুলিশে গিয়ে একটা রিপোর্ট লিখিয়েছিলেন আপনার বিরুদ্ধে, আর আপনাকে পুলিশ বেশ কয়েকবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে, আর আপনি তো এটা নিশ্চয়ই জানেন যে এই ধরনের ঘটনা যদি আপনি আবারও কোনোভাবে ঘটিয়ে ফেলেন তো আপনাকে সোজা উঠিয়ে পাগলাগারদে পাঠিয়ে দেওয়া হতো হয়তো। এই রিপোর্টটা আপনি কোথা থেকে পেয়েছেন? এতক্ষণ আমি যেটা বললাম সেগুলো সব ঠিক নাকি ঠিক না সেটা বলুন। হ্যাঁ ঠিক বললাম। হ্যাঁ, তো এই যে আপনি ঘটনাটা আবারও ঘটালেন, তো আপনাকে পাগলাগারদে পাঠানোর কথা ছিল। আমার জীবন নষ্ট হয়ে যেত স্যার। আর এই বিষয়টা জানতে পারলো উজ্জয়িনী ঠিক তখনই, তো উনি এই গোটা বিষয়টাকে লুকিয়ে রাখবেন বলে কথা দিলেন, কিন্তু ওনার একটা শর্ত ছিল। আমি তো বর বউর সঙ্গে একটু মজা করার চেষ্টা করেছিলাম, ভাবলাম একটু মজা করি, কি এমন যাবে আসবে। আমার জীবন নষ্ট হয়ে যেত স্যার। আর এই বিষয়টা জানতে পারলো উজ্জয়িনী ঠিক তখনই, তো উনি এই গোটা বিষয়টাকে লুকিয়ে রাখবেন বলে কথা দিলেন, কিন্তু ওনার একটা শর্ত ছিল। আমি তো বর বউর সঙ্গে একটু মজা করার চেষ্টা করেছিলাম, ভাবলাম একটু মজা করি, কি এমন যাবে আসবে। মানে কি ঝামেলা করেছিলেন আপনি? ছুরি তো প্রথম থেকেই আমার হাতে ছিল, ব্যাস। আরে কে রে তুই? এটা কি অসভ্যতা? এরকম উল্টো পাল্টা ইয়ার্কি আমার একদম পছন্দ নয়, যাও এখান থেকে। তোমাকে তো কারণ বিপদে পড়লে মানুষ আগে নিজেকেই বাঁচায় স্যার, সেই জন্য আমিও নিজের সেফটির কথা ভেবে ওখান থেকে পালিয়েছিলাম স্যার। জজ সাহেব, ওখান থেকে কোনো ছুরি পাওয়া যায়নি। হবেই বা কি করে ইওর অনার? এটা স্পষ্ট যে এই যোগেশ আর উজ্জয়িনী এই বিষয়টা সম্বন্ধে জেনে ফেলেছিলেন হয়তো। ওনারা দেখেছিলেন হয়তো এই যোগেশকে ওই ছুরিটা লুকিয়ে রাখতে, আর সেখান থেকে উনি ওই ছুরিটাকে উধাও করেছিলেন হয়তো, আর তারপর ওই নাচ গানে গিয়ে মশগুল হয়ে যান যাতে যাতে পরে এই অভিযোগটা গজলের উপর আসে। ইওর অনার, এই কেসে বিশেষ কিছু বাকি নেই। যোগেশ তার দোষটা স্বীকার করে ফেলেছে। এটা প্রমাণ হয়ে গিয়েছে ইওর অনার যে আমার মক্কেল গজল নির্দোষ। মিলর্ড, অনুমতি দিলাম।
জজ সাহেব কেডি পাঠকের সমস্ত কথাই ভুল। ইনভেস্টিগেশন অনুযায়ী এই মানুষটা অনিশের খুন করতেই পারে না, আপনি এটা কি করে বলছেন? বিকজ এই রিপোর্ট অনুযায়ী অনিশের মৃত্যু ছুরি বা এক্সেসিভ ব্লিডিং এর জন্য নয়, বরং পয়জনিং এর জন্য হয়েছে। কেস চলাকালীন যে তথ্যটা আমাদের সামনে এলো সেটা এই কেসের সঙ্গে যুক্ত, তাই এটাকে আমরা মোটেই অবহেলা করতে পারি না। মিস্টার পাঠক, এই রিপোর্টের সাহায্যে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে অনিশের খুন যোগেশের দ্বারা হয়নি। আপাতত আদালতের এই কাজ পরবর্তী তারিখ পর্যন্ত মুলতুবি করা হলো। কিছু তো একটা রয়েছে এই সময়ে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না। তোমরা দুজন একটা কাজ করো, ঘটনাস্থলে আবারও ফিরে যাও আর ওখানে প্রত্যেকটা কোণ পরীক্ষা করে দেখো। বিশেষ করে ওই ছুরিটা, বলুন ওই ছুরিটা পাওয়া খুবই দরকার এখানে, যা দিয়ে অনিশকে আঘাত করা হয়েছিল। জানি না কেন আমার এরকমটা মনে হচ্ছে যে এই কেসটার সূত্র এমন কোনো বস্তু থেকে পাওয়া যাবে যেটা এই কেসের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। শোনো না, হ্যাঁ, কিছু পেলে? নো, কোনো ওষুধের শিশি বলে মনে হচ্ছে। গজল, ওকে কেউ আটকান আপনারা, ও নিজেকে আঘাত করছে। আরে আরে কি করছো, কি করছো? থামো থামো। দেখেছেন আপনি স্যার, আমি এটাই চাইছিলাম যে আপনি নিজের চোখে দেখুন যে আমরা আপনার ক্লায়েন্টকে কোনো কষ্ট দিচ্ছি না। কেউ আমার সাহায্য কেন করছে না? গজল, এখানেই রয়েছি আমি, তোমাকে সাহায্য করার জন্য এসেছি। তোমার আমাকে ভরসা করতে হবে আর নিজের চিন্তা ভাবনার উপর নিয়ন্ত্রণ। কেডি, এই মেয়েটা তার বোধ বুদ্ধি হারিয়েছে। এর একজন উকিলের নয়, একজন সাইকিয়াট্রিস্টের দরকার। এক্সকিউজ মি, ওনার কি দরকার রয়েছে সেটা আমি খুব ভালোভাবে জানি মীরা দেবী। আপনি প্লিজ আমাকে আমার কাজটা শেখাবার একদম চেষ্টা করবেন না। অ্যাজ স্টাবন অ্যাজ বিফোর। একদমই পাল্টাওনি তুমি। আপনি তো জানেন যে আমার সিদ্ধান্ত কখনো বদলায়নি, কখনো বদলাবেও না। কাশ যদি একটু আলাদাভাবে ভাবতে পারতেন। ছাড়ো, আমার নয়, কিন্তু জজের কথা তো মানতে হবে। আদালতের কাজ শুরু করবার আগে মিস্টার পাঠক, আদালতকে এই কথাটা বলুন যে আপনার ক্লায়েন্টের মানসিক অবস্থা কি ঠিক আছে? কারণ কি লকআপের মধ্যে কোনো হিংসাত্মক ঘটনার খবর আমি পেয়েছি। আগে ইওর অনার, সম্ভবত এই শোকের কারণে আমার মক্কেল তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, কিন্তু এখন উনি পুরোপুরিভাবে সুস্থ রয়েছেন। মিস্টার পাঠক, আপনি তো জানেন যে আসামি এই সময় আইনের হেফাজতে আছে। ইটস এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন ফর আস। ইওর অনার, আমি আদালতের কাছে কথা দিচ্ছি যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না, কারোর কোনো রকম সমস্যা হবে না। আমি আপনাকে কোনো উপদেশ তো দিতে পারি না, শুধু এইটুকুই বলবো যে এই কেসের পুরো ব্যাপারটা দেখার পর আমি আপনাকে একটা ব্যাপার সাজেস্ট করব যে আপনি আপনার ক্লায়েন্টকে কোনো ভালো মানসিক হাসপাতালে নিয়ে গিয়ে ওনাকে ভালো মতো চিকিৎসা করান। সেটার কোনো রকম দরকার নেই ইওর অনার। ঠিক যেরকম ভাবে আপনি আমার মক্কেলের ভালো চান, আমিও চাই ওনার সঠিক বিচার হোক। প্রসিড মিস্টার পাঠক। এই ভিডিওটা অনুযায়ী নাচ গান চলছিল, ওখানে জলসা চলছিল, তো আপনি হঠাৎই উঠে গিয়েছিলেন, বাইরে কোথাও গিয়েছিলেন এই 12-13 মিনিটের জন্য। এত জোরে মিউজিক বাজছিল যে আমার মাথা যন্ত্রণা হচ্ছিল। তখন ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, সেই জন্য আমি আমার ঘরে চলে যাই। ওই ঘরের গ্রাউন্ড ফ্লোরে তো একটাই ঘর ছিল যেখানে অনিশ আর গজল ছিল। বাড়ির নিচের তলার ঘরে নয়, আমি উপরের ঘরে ছিলাম। খুব একটা জমছে না আপনার কথাগুলো। দেখুন এই ভিডিও রেকর্ডিংটা আরও একবার।
কোথায় কোথায় যাচ্ছিলেন আপনি? মনে হচ্ছিল একটু খোলা হাওয়াতে ঘুরে আসি, তাহলে মাথা যন্ত্রণা চলে যাবে। আচ্ছা আচ্ছা, মাথা ব্যথা গিয়েছিল কিনা সেটা তো আমি জানি না, কিন্তু আমি এটা পুরোপুরি জানি যে আপনি কোথায় গিয়েছিলেন। ওই বাংলোর পিছনে? নাও, আমি বাংলোর পিছনে যেতে যাব কেন? কেননা ওই বাংলোর পিছনে একটা জানালা ছিল যেটা দিয়ে আপনি ওই অনিশ আর গজলের ঘরের ভেতর যেতে পারতেন। আর তাছাড়াও আপনার জুয়েলারি গয়নার বেশ শখ রয়েছে, তো আপনি ভাবলেন যে কেমন হয় যদি এই নতুন বউয়ের গয়নাগুলো। এইসব দোষারোপ করার আপনার সাহস কি করে হলো? এই মুহূর্তে আমি আমার উকিলকে ফোন করব আর আপনার উপর ডিফামেশনের কেস করব। না 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 না, ডিফামেশনের কেসটা আমার উপর করবেন না, কেননা আমি তো শুধুমাত্র জিজ্ঞেস করছি যে আপনি অনিশ আর গজলের ওই ঘরে গিয়েছিলেন কিনা ওই জানালা দিয়ে। জাননি না আপনি? আচ্ছা, 13 মিনিট ধরে আপনি ছিলেন না ওখানে, তো কি করছিলেন আপনি? আমি আসলে হ্যাঁ, আমি ভাবলাম যদি খোলা হাওয়ায় ঘুরে আসি। আর এই অজুহাতে আপনি ঘরের পিছনের দিকে গেলেন, আর ওখানে যে এই দরজাটা রয়েছে সেই দরজা দিয়ে আপনি প্রথম তলায় আসলেন ওনাদের ঘরে। আর ওই ঘর থেকে তেল নয়, আপনি ওই কানের দুল চুরি করলেন। না, তা তো হতে পারে না। দেখুন, সত্য বলার সময় চলে এসেছে। আপনি যদি চান তো আমি এটা প্রমাণও করে ফেলতে পারি। ছোট ছোট দুলই তো ছিল, আমি ফেরত দিয়ে দেবো তোকে। আর তাছাড়া বোনেদের মধ্যে কিসের লেনদেন? জজ সাহেব, এটা চুরি নয়, এটা খুনের মামলা। আর কেরি বাবু যদি বলেন যে নমিয়া দেবী দোতলায় গিয়েছিলেন, তার মানে এটা দাঁড়ায় যে উনি অনিশের ঘরে যাননি। আর উনি যখন অনিশের ঘরে যাননি তো অনিশের হত্যাও করেননি। আপনি একদম ঠিক বলছেন। উল্টে আমি কোনো লোককে ওখান থেকে অন্ধকারের মধ্যে দিয়ে যেতে দেখেছি। প্রশ্ন এখন এটা উঠছে ইওর অনার, যে যদি উনি ওখানে কাউকে যেতে দেখেন তাহলে সেই বিষয়টা আদালতে লুকোলেন কেন? এই বিষয়টাও আপনি শাস্তি পেতে পারেন এখানে। আপনি বলে ফেলুন চটপট। রহস্য খোলে তো খুলুক, আর আমি চুপ করে থাকবো না। বলে দিন আপনি, সেটা বলে দিন কে ছিল। ওই যে অনিশের হত্যাকারী। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.